দর্শক দেখুন, মমতা সঙ্গ ছাড়ছেন অনুব্রত, যাচ্ছেন ঋতব্রত শিবিরে, পাকা কথা সেরে নিয়েছেন ফোনে, যোগদান শনিবার মানে আজকের কথা বলা হচ্ছে, পাচ্ছেন পদও। নিচে লেখা, শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতের সঙ্গে একপ্রস্থ বৈঠক হয় তাঁর। সূত্রের খবর, তারপরেই ঋতব্রত শিবিরের এক নেতা বিধানসভা থেকে ফোন করেন অনুব্রতকে। সেই ফোনেই পাকা কথা নাকি হয়ে গেছে, দিদির থেকে সরে এসে ঋতব্রত শিবির বলে যেটাকে বলা হচ্ছে সেখানে জয়েন করবেন এবং জেলার দায়িত্বও পাবেন, এমনটা বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস খান খান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। কালীঘাট ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে, নতুন কিছু ছেলে মেয়েকে আনার চেষ্টা হচ্ছে। উপাসনা চৌধুরী বলে একজন নতুন নেত্রী হয়ে উঠেছেন, যিনিও দুদিন আগে চিৎপটাং হয়েছেন, আপনারা দেখেছেন বালিগঞ্জ ফাঁড়ি এলাকাতে। তো যারা আসছেন তাদের তো ওই হাল দেখলাম। তো আর পুরনো যারা একনিষ্ঠ কর্মী, দিদি অন্তঃপ্রাণ ছিলেন যারা, তারা সব আস্তে আস্তে কেটে পড়ছেন এবং স্বাদের কেষ্টও কেটে পড়ছেন। এই কেষ্টকে নিয়ে কত গর্ব ছিল দিদিমণির, এই কেষ্টকে নিয়ে কত গর্ব ছিল, এবং এই কেষ্টকে ছাড়া জেলার কেউই চলতেন না, সেটাও শুনতাম। দর্শক নিশ্চয় মনে আছে, প্রশাসনিক বইটা খুলে সেখানে কেষ্টকে রেখে মধ্যমণি করে তার কত নাম হতো, প্রশংসা করা হতো। আর দিদি কত গদগদ হতেন, কেষ্ট আমার কেষ্ট। সেই কেষ্টও দিদিকে ফেলে পালাচ্ছেন, এমনই হচ্ছে দিদির হাল। দর্শক, আমি একটু শোনাই আপনাদেরকে। যখন এই খবরটা পেলাম, কেষ্টও ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। দেখুন, কেষ্ট ভালো লোক না, সেটা আমরা মানি। কেষ্ট যেভাবে মানে ওখানে সব করেছেন, কিন্তু দিদির কাছে তো খুব ভালো মানুষ ছিলেন। তো কেষ্টও যদি দিদিকে ছেড়ে চলে যান, তাহলে দিদি কী জিনিস এটা বুঝতে হবে। দেখুন দর্শক, সেই কেষ্টর নাম, তার প্রশংসা দেখুন কেমন হতো। যখন বইটা হতো, কেষ্টর বাইরে কেউ বলতে পারতেন না, সবাই কেষ্টর সুনাম করতেন দিদিমণির সামনে। দিদিমণি সিংহাসনে বসে কি গদগদ হতেন দেখুন। অভয়নন্দ কি আছে? আপনি আমার প্রণাম নেবেন, কেষ্টদা সবকিছুই দেখে। ঠিক আছে, ভালো থেকো দিদি। নমস্কার। আমার নলহাটি বিধানসভা কেন্দ্রে কোনো এরকম কোনো সমস্যা নেই, যা হয় আমি সব নলহাটি ছেড়ি মা দেখে দেয়। হ্যাঁ, একদম। আর আপনার আশীর্বাদ আছে, আর কেষ্টদাকে যা হয় আমি কেষ্টদাকে বলি, কেষ্টদা সব করে দেন। আচ্ছা দিদি, আমাদের আর কোনো সমস্যা নেই। আমাদের অনুব্রত মণ্ডল কেষ্টদা আছেন, আমরা ওনার মাধ্যমে আপনাকে যা বলি আপনি সব করে দেন। আমাদের বীরভূমে প্রচুর উন্নয়ন আপনি করেছেন, এবং কেষ্টদা গোটা জেলাটার খবর রাখেন, এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবটাই উনি নিজে রিভিউ করেন। সানাস, তোর এলাকা ঠিক আছে? কেতুগ্রাম সব ঠিক আছে, কেষ্টদা দেখে তোমার। হ্যাঁ, আপনি বলুন। দিদি নমস্কার, আমি মোরারই এমএলএ। হ্যাঁ বলুন। আমার মোরারই হসপিটালটা কেষ্টদা আপনাকে বললেন, আপনি করলেন, মোরারইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আর একটা কাজ আছে, কিন্তু আর্থিকভাবে আমি জানি যে সরকার, আমরা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছি। যদি সম্ভব হয়, ওখানে কেষ্টদার মাথায় আছে, হয়তো বলবেন যে একটা বাইপাসের খুব প্রয়োজন। সেগুলো পরে দেখবো, এখন 2 মাস পরে ইলেকশন, এক্ষুনি তো পিডব্লিউডি সার্ভে করছে। ঠিক আছে, ও যা জানেন, কেষ্টদা জানেন, ওটা কেষ্টদা করবে। ঠিক আছে, পিডব্লিউডি সার্ভে আপগ্রেডেশন করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কেষ্ট সব জানে। কেষ্টকে যারা বলে কেষ্ট শুধু ঝগড়া করে, তারা জানে না কেষ্ট ডেভেলপমেন্টের কাজটা খুব ভালো বোঝে সবার থেকে। কেষ্ট সব জানে, কেষ্ট খুব ভালো, এইসব বলতেন। কিন্তু কেষ্টর প্রশংসা তো এত লোক করতেন, তো কেষ্ট সরে গেলে তার মানে তো ওনারাও সরে যাবেন, তাহলে দিদি তো আরও আলগা হয়ে যাবেন। আলগা হয়ে যাচ্ছেন, দেখছেন তো কালীঘাটে লোকজন কোথায়। আবারও বলছি, নতুন কিছু ছেলেপিলেকে নিয়ে এসে ভিড় জমানোর চেষ্টা হচ্ছিল। ওই তাদেরকে সব স্বপ্ন দেখানো হয়েছে এমএলএ এমপি কাউন্সিলর করে দেওয়া হয় বলে। তো আগের দিনে যা ডিজে বেজেছে, আমি জানি না তারাও আর কতজন আসবেন দিদির ওই কালীঘাটের টালির চালার ওই পাঠশালাতে।
তো কেষ্ট নাকি চলে যাচ্ছেন, যার এত প্রশংসা করতেন, যার সঙ্গে এত নেতা ছিলেন। আবার নিশ্চয়ই আপনাদের মনে আছে এই কেষ্টকে বীর বলে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন আবার উনি বিধান দিয়েছিলেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে বের করে আনতে হবে। মানে দিদিমণি কেষ্টতে পুরো গদগদ ছিলেন। কেষ্টকে ডিরেকশন দিতেন, এজেন্সি ডাকলে যাবি না, অমক তমক দেখে নেব, আটকাতে পারেনি। কেষ্টর তিহার যাত্রা হয়েছিল, তো যখন তিহার যাত্রা হয়ে গেছিল, তিহার যাত্রা আটকানোর জন্য প্রচুর চেষ্টা করেছিলেন, পারেননি। তো যখন চলে গেছিলেন তারপর দেখুন কি বলেছিলেন। এগুলো একটু শোনাচ্ছে এই জন্যে যে সাদের কেষ্টও চলে যাচ্ছেন দিদিকে ছেড়ে, দিদির তাহলে কি হবে দেখুন। মলয় কালকে ফাইট করেছে বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। আর হেরে গেছে এবং দিদিকে ছেড়েও চলে যাচ্ছেন সব। বীরের সম্মান দিয়ে বের করতে হবে এরকম বিধান দিয়েছিলেন দিদিমণি, আর তাকে ছেড়েই চলে যাচ্ছেন কেষ্ট। তবে যাওয়ার অন্য কারণও আছে, নিশ্চয়ই আপনারা জানেন। পিঠ বাঁচানোর একটা তাগিদ আছে। ওনার যে অফিস সেখানকার পরিবেশই পাল্টে গেছে, যেটা খবর পাচ্ছি। পিঠ বাঁচানোর তাগিদ আছে। এই যে উল্টো দিকে যে শিবিরটা হচ্ছে, সবারই পিঠ বাঁচানোর তাগিদ আছে। এবং দিদিমণিও বলছেন, দেখবেন অনেক ক্ষেত্রে চলে যাচ্ছেন সম্পত্তি বাঁচাতে, অমক বাঁচাতে। তারপরে আপনি সব জানতেন তো সম্পত্তি তার মানে বেনিয়মে অনিয়মে হয়েছে, তো আপনি কেন ব্যবস্থা নেননি কেন? আবার দেখবেন যারা চলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আবার সরব হচ্ছেন, গ্রেপ্তারের দাবিও তোলা হচ্ছে। তো ওনাদের ওখানে যখন ছিলেন তখন সব ধোয়া তুলসী পাতা, ভালো লোক। তখন কোনো এজেন্সি গেলে বলা হয় প্রতিহিংসা করা হচ্ছে, আর এখন আপনারাই বলছেন গ্রেপ্তার করা উচিত। দেখবেন এই যে কেষ্ট যাচ্ছেন, তো কেষ্টর প্রতি প্রতিহিংসা ইত্যাদি বলতেন তো ইনারা একটা সময়, যখন কেষ্টর বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতো। এবার কেষ্ট যখন অন্য শিবিরে চলে যাচ্ছেন না, দেখবেন এবার কেষ্টর বিরুদ্ধেই কত বিষাদগার করবেন কুণাল ঘোষ থেকে শুরু করে এই পিসি ভাইপোরা, দেখবেন। আবার মাঝে মধ্যে আবার ডাকবেনও, আয় বেঈমান আয়, এরম টাইপের। কি করবেন, দিশেহারা অবস্থা আর কি, হওয়ারই কথা। কীরকম একটা মানে সংসার ছিল, যা খুশি করতাম, কীরকম একটা চালচলন হয়ে গেছিল। হ্যাঁ, সবাই দিদি 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 যেন বিরাট রানী হয়ে গেছিলেন, এমন একটা ভাব দেখাচ্ছিলেন। আর দুম করে পড়ে গিয়ে এখন তো বেহাল দশা। এখন দেখছেন তো মেজাজ হারানো সব ছবি টবি সব কেমন এসছে, নিজেদের কর্মীকেই মানে চড় মারছেন। দেখেছেন না দুদিন আগে কালীঘাটে, দেখুন। পুরো 63 কেস হয়ে গেছে। যাচ্ছি তো অবস্থা দেখুন না, আমি যেটা দেখাচ্ছিলাম এখানে কীরকম ছিলেন, কি ছিল বডি ল্যাঙ্গুয়েজ, কি ছিল চালচলন। আর দেখুন না, 2 মাস ক্ষমতা চলে গেছে, দিদির হাল দেখুন, দিশেহারা, মেজাজ খারাপ হয়ে গেছে, মেজাজ ঠিক থাকছে না। থাকবে কি করে, সবাই একে একে চলে যাচ্ছেন, তারপরে টাকা পয়সা সব সিজ হয়ে যাচ্ছে। শুনেছেন তো পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছে, ইডি সিজ করেছে। আবার কলকাতা হাইকোর্টে ওনারা গেছিলেন অ্যাকাউন্ট খোলার জন্যে। কলকাতা হাইকোর্ট আরও মানে বলা হয় যে টাকা পয়সা আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু এমন মানে চাবিটা এমন একজনের হাতে দিয়ে দিয়েছেন, আর যেমন খুশি টাকা পয়সা তোলা, যেমন খুশি বিমান ভাড়া দেওয়ার নামে টাকা এদিক সেদিক করা, ওইসব হবে না।
একজন প্রাক্তন বিচারপতিকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, তিনি যদি সই করেন চেকে ফাইনালি, তবেই টাকা দিতে পারবে ব্যাংক। যদিও পরে আবার ইডিও ফ্রিজ করেছে অ্যাকাউন্ট। তো সুতরাং এই হচ্ছে অবস্থা। ফলে নানান দিক দিয়ে ভাইপোকে নানানভাবে ঘিরে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওনার গলা ওনাকে দিতেই হবে ডিজে মামলাতে, ফলে সেখানে ধরা পড়ে যাওয়া। তারপরে সেবাশ্রয় নিয়ে যা সব চলছে আপনারা দেখছেন, ভুলভাল সব ওষুধ ওখানে দেওয়া হয়েছে, তার জেরে মানুষ কার পা কেটে বাদ দিতে হয়েছে, এইসব অভিযোগ তো হয়েছে। তো নানান দিক দিয়ে অভিযোগ হচ্ছে, ফলে মাথা কি ঠিক থাকে? ওনার তো একটাই এজেন্ডা ছিল, ভাইপোকে মসনাদে বসিয়ে দেওয়া, দিয়ে উনি ড্যাং করবেন। সেই সুযোগ তো পেলেন না। তো চেষ্টা করেছিলেন ক্ষমতার মানে দলের রাশটা ভাইপোর হাতে মানে হস্তান্তর করে ফেলেছিলেন, কিন্তু অ্যাকচুয়াল পাওয়ার সরকার সেটা করতে পারেননি। হয়তো ইচ্ছে ছিল এবার জিতলে ওনাকে মুখ্যমন্ত্রী করবেন, তেমনই মার্কেটে খবর ছড়াচ্ছিল, কিন্তু সেটা হয়নি। এদিকে তো ভাইপোকে কী করে বাঁচাবো সেই নিয়ে খুব দুশ্চিন্তা। সেই জন্য হয়তো মেজাজ ঠিক নেই, চারিদিক দিয়ে সব ঘিরে আসছে, ধেয়ে আসছে পুরো বিষয়টা, মেজাজ ঠিক নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া মুখ্যমন্ত্রী, ওনাকে আর কোনোভাবে ফিটিং করা যাবে না। সুতরাং মানে মেজাজ ঠিক নেই, তাই মেজাজ হারিয়ে যা খুশি করছেন। আমি জানি না কেষ্টরাও এরকম ভয় পাচ্ছিলেন কিনা যে দিদির সঙ্গে থাকলে এলাকায় গেলে যদি আর চড়থাপ্পড় খেতে হয়, তার থেকে বাবা চলে যায় ঋতব্রতদের দলে, পিঠও বাজবে আর গালও বাজবে, পিঠও বাজবে আর চড়থাপ্পড় থেকে গালও বাজবে। হয়তো সেই জন্যে কেটে পড়ছেন কিনা। মানে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। দর্শক, আমাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য, আমরা কাউকেই ভালো চোখে দেখি না, না দিদিমণি না কেষ্ট বিষ্টু। তৃণমূল কংগ্রেস করতেন, তো তৃণমূল কংগ্রেস ভালো লোক মানে করেন এটা খুঁজে বের করা খুব মুশকিল আছে। হয়তো একটা দুটো কোথাও পাওয়া যেতে পারে, কিন্তু খুঁজে বের করা খুব মুশকিল আছে। তো সুতরাং এদের কাউকেই আমাদের ভালো লাগে না। কিন্তু আমাদের এখন একটা ভালো লাগার জায়গাটা কি বলুন তো, যিনি মেন লিড করছিলেন মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, তারা একঘরে হয়ে যাচ্ছেন। যাদেরকে নিয়ে দল করেছেন তারাই কেটে পড়ছেন, যাদেরকে দিয়ে এলাকাতে নির্যাতন অপশাসন করেছেন তারাই সরে পড়ছেন, যারা হ্যান্ডস হিসেবে কাজ করতেন তারাই ওনাকে ছেড়ে পালাচ্ছেন। এটা দেখতে ভালো লাগছে, দেখ কেমন লাগে। খুব তো এইসব করা হচ্ছিল, চরম ঢাক বাজানো হবে, নকুলদানা খাওয়ানো হবে। যখন বলা হতো চুপ করে থাকতেন বা আপনি বলাতেন, পুলিশকে খিস্তি পর্যন্ত দেওয়া হলো, তাতেও কিছু করলেন না। এবার দেখুন আপনাকেই তো লাথি মেরে চলে যাওয়ার মতো একটা অবস্থা, তারা চলে যাচ্ছেন। এবার কি করবেন? আপনাদের গর্বের কেষ্ট, বীর কেষ্ট, কি বাঘ কেষ্ট চলে যাচ্ছেন। তো এবার আপনি কি করবেন? এরকমই হয়। যারা এরকম মানে ওই রকমভাবে শাসন করেন, ক্ষমতার অপব্যবহার করেন, তাদের পতন এই রকমভাবেই হয়। ফলে আপনার পতন হচ্ছে, কালীঘাটের টিএমসির একেবারে পতন হচ্ছে, এটা দেখতে ভালো লাগছে। মানে অন্য দিক থেকে মানে কড়া ব্যবস্থা নেওয়ার আগেই ঝুরঝুর করে ঝরে পড়ছে কালীঘাট টিএমসি, এটা দেখতে ভালো লাগছে। তা বলে কি ওই দিকে যারা ঐক্যবদ্ধ হচ্ছেন তারাও মাথা চাড়া দিয়ে বিরাট কিছু করুন, সেটাও কি আমরা চাইবো? ওটারও আমরা পতন দেখব। আগে বড় শত্রুর ঘায়েলটা দেখছি, এনজয় করছি, তারপর যেভাবে এখানে ঝুরঝুর করে ঝরে পড়া হচ্ছে, ওখানেও দেখবেন ঝুরঝুর করে সব ঝরে পড়বে। পিঠ বাঁচানোর জন্য ওনারা ছোটাছুটি করছেন, বুঝতে পারছি। ওনাদেরও পলিটিক্যাল আদর্শ বলে কিছু নেই। ফলে যা হচ্ছে ভালো হচ্ছে, চোখের সামনে পরপর সব পতন দেখছি, এটা ভালো লাগছে একদিকে। আর দ্বিতীয়ত, নতুন মুখ্যমন্ত্রী এসে যেভাবে রাজ্যটাকে সাজাচ্ছেন, প্রশাসনিক সিস্টেম, উন্নয়নমূলক কর্মসূচি ঘোষণা, এই 2 মাসেই যা করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে বাংলা নতুন করে গড়ছে। আর আমরা একটা কলঙ্কিত অধ্যায়, কলঙ্কিত সময় আমরা পার করে এসেছি। সব লোকজনদেরকে নিয়ে ভুলভাল বুঝিয়ে এরকম করতেন, সেটার পতন ঘটেছে। এটা আমাদের কাছে একটা বড় স্বস্তির। আমরা চাই যেমন চোর ছেঁচোর দুর্নীতিবাজ, তাদের বিচার হোক, তাদের স্থান জেলে হোক, আজ না হয় কাল। যারা গেছেন, বাকিরা এদিক ওদিক করছেন, এবং তাদের পিঠ বাঁচানোর সুযোগটাও হয়তো বুঝতে পারছি এখন শাসক অন্যভাবে একটা কাজে ব্যবহার করার চেষ্টা করছে। ওকে, তাদের একটা বৃহৎ উদ্দেশ্য আছে, কিন্তু কারো পিঠ শেষ পর্যন্ত বাঁচবে না, বা এখানে এসে এই আমলেও করে কমে খাবো সেই সুযোগ আসবে না। যারা কখনো কেউ ঘাবড়ে যাচ্ছেন, একটু
শক্তভক্তভাবে বসুন, চোখের সামনে দেখছেন এমনিতেই ঝুরঝুর করে ঝরে পড়া, আর ব্যবস্থা নেওয়াটাও আপনারা পরে পরে দেখতে পাবেন। আর সবথেকে বড় যেটা আমাদের বলছিলাম, আমাদের টার্গেট এই বাংলাকে নতুন করে গড়া, কাজ কাম, হাসপাতাল, পড়াশোনা ইত্যাদি ভালো করে হওয়া, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ফলে ভয় আউট হয়ে ভরসা ইন হচ্ছে, নতুন বাংলার যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটা দেখতে পাচ্ছি। আর এদিকে সব দেখছি যা হচ্ছে, আমরা অবশ্যই স্বস্তিতে আছি এটুকু বলতে পারি। তাই তো দর্শক, কিছু কিছু প্রশ্ন আপনাদের মনে আছে, একটু থাকবে, তারও উত্তর আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। এখন এগুলোকে দেখে একটু এনজয় করুন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।